পদার্থের গঠন এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আজকে ছোট্ট একটা কম্প্যাক্ট ক্লাসে ইনশাল্লাহ পদার্থের গঠন অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ টাইপের সিকিউ রয়েছে, স্পেশালি গ এবং ঘ, সবগুলো কমপ্লিট করে দেব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া, সবাইকে স্বাগতম সমীকরণ একাডেমির ওয়ান শট সিকিউ ক্লাসে। আজকের এই ওয়ান শট সিকিউ ক্লাসটা খুবই কম্প্যাক্ট হবে। এই একটা ক্লাসে তুমি পদার্থের গঠন অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ টাইপের সিকিউ গুলা বিগত বছরগুলোতে এসেছে সেটা আজকে ক্লাসে দেখে ফেলবা। অর্থাৎ এই ক্লাসের মাধ্যমে তোমার এই অধ্যায়ের সিকিউ রিভিশনটা পারফেক্টলি হয়ে যাবে। এরপরে তুমি কি করবা, যখন ক্লাসে তোমার কমপ্লিট হয়ে যাবে, এরপর তুমি যখন তোমার টেস্ট পেপার থেকে এই অধ্যায়ের উপর সিকিউ আনসার করতে যাবা, দেখবা তোমার কাছে অনেক বেশি সহজ লাগতেছে ইনশাআল্লাহ। এবং শুধুমাত্র পদার্থের গঠন না, বাকি যে কেমিস্ট্রি অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমি ধাপে ধাপে দিব। তো তুমি জাস্ট দেখতে থাকবা, ঠিক আছে? জাস্ট সমীকরণ একাডেমির ইউটিউব চ্যানেলটার সাথে যুক্ত থাকবা এবং প্লে লিস্টের দিকে লক্ষ্য রাখবা যে প্রতিনিয়ত আমাদের এই যে গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো আছে না, ওগুলো আপলোড হচ্ছে। ঠিক আছে? তো তুমি দেখে যাবা ওইখানে পদার্থের গঠন, এরপরে পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মৌলের ধারণ, রাসায়নিক গণনা, রাসায়নিক বিক্রিয়া, এভাবে চলতে থাকবে। ওকে, তাহলে চলো আমরা পদার্থের গঠন এই অধ্যায়ের কি কি টাইপের গুরুত্বপূর্ণ সিকিউ রয়েছে যেগুলো তোমার করলেই গুরুত্বপূর্ণ টাইপের সকল সিকিউ রিভিশন হয়ে যাবে, আমরা দেখে আসি। ওকে, হচ্ছে যেহেতু ক্লাস করছি, এই ক্লাস করাটা ভালো কাজ, পড়াশোনা করছি, অবশ্যই আল্লাহ তাআলার নাম নিয়েই শুরু করব, বিসমিল্লাহির রহমানির রহিম। এবং আজকে ক্লাসে আমরা যা যা পড়বো সেটা যাতে আমাদের অনেক দিন ধরে মনে থাকে ইনশাআল্লাহ, এজন্য আমরা পড়বো রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। ওকে, হে আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়াই দাও, আমিন। ক্লাস শুরু হওয়ার আগে আমি তোমাদেরকে একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট দিই। তোমরা যারা যারা এসএসসি 26 ব্যাচে রয়েছো, তাদের যদি নূর ভাইয়ের কেমিস্ট্রি ক্লাস, দেবাশিস দাদার ফিজিক্স ক্লাস এবং তোমাদের তানবীর ভাইয়ার হায়ার ম্যাথ ক্লাস ভালো লেগে থাকে, তাহলে তোমরা যদি চাও যে ভবিষ্যতে, অর্থাৎ তোমরা যখন 28 ব্যাচ হয়ে যাবা, এখন তো তোমরা এসএসসি 26 ব্যাচ, ভবিষ্যতে মানে পরীক্ষাটা শেষ হলে তোমরা এইচএসসি 28 ব্যাচ হয়ে যাবা। তোমরা যদি চাও যে আমাদের একাডেমিক প্রোগ্রামগুলোতে যুক্ত হতে, তোমরা জাস্ট একটা কাজ করবা, যে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ওখানে তোমার নাম এবং স্কুলের নামটা দিয়ে রেখো। আমরা তোমার ইনফরমেশনগুলো কালেক্ট করে রাখবো, পরবর্তীতে যখন আমাদের প্রোগ্রামটা লঞ্চ হবে তোমাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। এরপর আমরা তোমাদেরকে আরেকটা কথা বলি যে এটা হচ্ছে আমাদের সমীকরণ একাডেমির ইউটিউব চ্যানেল। তোমরা এটার প্লে লিস্টে গিয়ে, তোমরা এটা প্লে লিস্টে যে আমাদের গুরুত্বপূর্ণ সকল ক্লাসগুলো পেয়ে যাবা। প্লে লিস্টে যাবা অথবা ভিডিওসে যাবা, আমাদের ক্লাসগুলো পাবা। নূর ভাইয়ের কেমিস্ট্রি যত ক্লাস রয়েছে সবগুলো তুমি পেয়ে যাবা। তো এই জন্য আমি তোমাদেরকে একটা জিনিসই বলবো যে সমীকরণ একাডেমির ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা ক্লিক করে যেন সবার আগে ক্লাসগুলো তোমার কাছে পৌঁছায় যায়। এবং পাশাপাশি তুমি যদি নূর ভাইয়ের সাথে ইন ফিউচার অর্থাৎ এইচএসসি তে যুক্ত হতে চাও, যে এইচএসসি তে নূর ভাইয়া ক্লাস নিয়ে থাকি, তো তোমরা যারা হচ্ছে আমার সাথে এইচএসসি তে যুক্ত হতে চাও, তোমরা একটাই কাজ করবা, নূর ভাইয়ার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসবা। যদি তোমার ভালো লাগে তাহলে তুমি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে এইচএসসির কন্টেন্টগুলা এবং তার সামনে অ্যাডমিশনের কন্টেন্টগুলা তুমি সবার আগে পেয়ে যাও। ওকে, তাহলে আর দেরি কেন, আমরা হচ্ছে আমাদের ক্লাসে ফেরত যাই। তো চলো আমরা হচ্ছে আমাদের ক্লাসটাতে যাই। তাহলে শুরুর প্রশ্নটা হচ্ছে, দেখো আমরা এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি যেখানে দুইটা মডেল আছে, এ মডেল এবং বি মডেল। প্রশ্নটা কি বলছে, যে উদ্দীপকের দৃশ্যকল্প একের মডেল এ এবং মডেল বি এর মধ্যে কোনটা অধিক উপযোগী। তো এখানে একদম স্পষ্টভাবে আনসার দেওয়া যায় না যে এ মডেলটা হচ্ছে বেশি উপযোগী। এ মডেল, তাই না? এ মডেলটা হচ্ছে কি বলতো বেশি উপযোগী। কেন? কারণ এ মডেলটা হচ্ছে বোরের পরমাণু মডেল, তাই না? এটা কার মডেল? বোর, বোর, বোর পরমাণু মডেল, এটা রাইট, বোর। এটা হচ্ছে বোরের মডেল, বোরের মডেল। এই বোরের মডেল থেকে আমরা অনেক সম্পর্কে ধারণা পাই, অনেক কিছু সম্পর্কে ধারণা পাই, তাই না? বোরের মডেল থেকে আমরা নানান কিছু সম্পর্কে ধারণা পাচ্ছি। যেমন আমি যদি বলি, এক নম্বর যে ধারণা পাই সেটা হচ্ছে, এক নম্বরে সে হচ্ছে কক্ষপথ সম্পর্কে ধারণা দেয়, কক্ষপথ। তারপরে হচ্ছে দুই নম্বরে সে বর্ণালী সম্পর্কে ধারণা দেয়। কি সম্পর্কে? বর্ণালী। তারপরে তিন নম্বর আমরা বলতে পারি, এটা তো দুই নম্বর, তিন নম্বর বলতে পারি সে কৌণিক ভরবেগ সম্পর্কে আইডিয়া দিচ্ছে, তাই না? যে ইলেকট্রন গুলো কিভাবে ঘুরে, তো কোথায় ঘুরতেছে এবং কত কৌণিক বেগে, তো কৌণিক কৌণিক বেগ অথবা কৌণিক ভরবেগ সম্পর্কে আইডিয়া দেয়। তাহলে দেখো আমি এই জিনিসটাকে কিভাবে এক্সপ্লেন করব, এটা বেসিক্যালি 4 মার্কের জন্য আসে, বুঝছো? তো এ মডেল এবং বি মডেলের তুলনায় কোনটা বেশি উপযোগী? ডেফিনেটলি বোর পরমাণু মডেলটা বেশি উপযোগী। এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, তাই না? এটা হচ্ছে বোর, আর বিটা কার বলতো? রাদারফোর্ড, রাদারফোর্ড। তো এটা তুমি বেসিক্যালি কিভাবে ব্যাখ্যা করবে একটু বলে দেই। বিটা হচ্ছে রাদারফোর্ড এবং সালগুলো মাথায় রাখো। রাদারফোর্ড কত সালে বলতো? 1911 সালে। এটার সাল হচ্ছে 1911, আর এটার সাল কি? 1913।
আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এ মডেল এবং বি মডেলের মধ্যে কোনটা উপযোগী এবং কেন সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তুমি প্রথমে কি করবা, তুমি প্রথমে বি মডেল যেটা রাদারফোর্ডের মডেলে যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো লিখে দিবা। যেমন সে বর্ণালী সম্পর্কে ধারণা দেয় নাই, সে ইলেকট্রনগুলো কোন কক্ষপথে এবং কিভাবে পরিভ্রমণ করবে বা ঘুরবে সেটা সম্পর্কে আইডিয়া দেয় নাই, ইলেকট্রনগুলো কক্ষপথগুলো কেমন হবে সেটা সম্পর্কে কোনো আইডিয়া দেয় নাই এ রাদারফোর্ড। কিন্তু আবার বর্ণালী সম্পর্কে তো আইডিয়া দেয় নাই, তো কৌণিক ভরবেগ সম্পর্কেও কোনো আইডিয়া আমরা রাদারফোর্ডের মডেল থেকে পাই না। কিন্তু বোর পরমাণু মডেল সেটা অধিক উপযোগী এর জন্য, কারণ এখানে আমরা কক্ষপথ সম্পর্কে আইডিয়া পাই, মানে ইলেকট্রনগুলো কোথায় ঘুরতেছে, কক্ষপথগুলো কেমন হবে, পাশাপাশি বর্ণালী সম্পর্কে আইডিয়া পাই, কৌণিক ভরবেগ সম্পর্কে আইডিয়া পাই। মানে মেইন কথা এইটার সীমাবদ্ধতাগুলো মেনশন করবা আর এটার সাফল্যগুলো মেনশন করবা, ঠিক আছে, অথবা এটার মডেলটা মেনশন করবা, তাহলেই হয়ে গেছে। ওকে, এই দুইটা জিনিস মেনশন করতে পারলে ভালো করে তুমি 4-4 পাবা। প্রথমে রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতাগুলো মেনশন করবা আর বোর পরমাণু মডেলের কি বলতো সাফল্যগুলো, ঠিক আছে। তাহলে আমি একবার যদি এখানে লিখে দেই যে তুমি কি করবা, বোরের সাফল্যগুলো লিখবা বা মডেলটা লিখবা, সাফল্য। বোরের সীমাবদ্ধতা লেখার দরকার নেই, কারণ কম্পেয়ার করতেছি কোনটা বেটার, তো এটা বেটার, এটার ভালো দিকগুলো লিখবা, আর এটা বেটার না তাই এটার খারাপ দিকগুলো লিখবা, তো এটার সীমাবদ্ধতাগুলো আমরা মেনশন করব। ওকে, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের ইনশাআল্লাহ এখানে 4-4 চলে আসবে। তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেকবার আসছে, তাই না? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার আসছে এই প্রশ্নটা। আচ্ছা, আমরা পরের কোশ্চেনটাতে যাই। যে এখানে হচ্ছে দৃশ্যকল্প আমাকে জিজ্ঞেস করছে যে এ মডেলের আলোকে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের সম্পর্ক। দেখো কোশ্চেনটা একটু ভালো করে দেখো, প্রধান শক্তি স্তর এর সাথে কার কানেকশন করতে হবে, উপশক্তি স্তর, তাই না? এই যে উপশক্তি স্তর এর সম্পর্ক বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা, তাহলে এখানে এই মডেলটাই, যে এই মডেলের আলোকে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রধান শক্তি স্তর এবং তার যে উপশক্তি স্তর তার কানেকশনটা কোথায় এটা আমাকে বের করতে হবে। তাহলে একদম সহজ কথায় দেখো, এখানে তো কক্ষপথ কয়টা আছে, 4টা না, তো আমি 4টা দিয়েই আর কি বুঝাবো। এন এর মান যখন 1 হয় এটা কি বুঝায়, প্রথম কক্ষপথ যেটার নাম কি বলতো, যেটার নাম কি কে। তো এটার সাথে এল এর কাহিনী, এল এর কাহিনীটা কি দেখো, এন এর মান যখন 1 হয়, এন এর মানের উপর বা প্রধান শক্তি স্তরের মানের উপরই তো এল অর্থাৎ উপশক্তি স্তরের মানগুলো নির্ভর করছে। তো এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান সেক্ষেত্রে কি কি হওয়া পসিবল বলতো, শুধুমাত্র 0। অর্থাৎ এখানে যেটা হয়, এখানে যেটা পসিবল এই যে 1s, তাই না? কি সম্ভব, শুধু 1s। এল ইকুয়াল টু 0 হলে এটার নাম কি 1s। আচ্ছা, আর এস এ সর্বোচ্চ কক্ষপথ থাকতে পারে কয়টা, দুইটা, এটাও দিয়ে দিতে পারো 1s2। এরপরে ভাই আসো, এন এর মান যদি 2 হয়, এন এর মান যদি 2 হয় অর্থাৎ প্রধান শক্তি স্তরের মান যদি 2 হয়, মানে দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় কক্ষপথ, তখন এই কক্ষপথের নাম কি এল। তখন এই ছোট হাতের এল অর্থাৎ উপশক্তি স্তরের মানগুলো কেমন হয়, 0 হয় আর কি হয় 1 হয়। তো যেটাকে আমরা লিখতে পারি, যেটাকে এখানে লিখি আমরা কি বলতো, এই যে এন এর মান 2 তাহলে এল এর মান 0 হলে এটা হয় 2s, তাহলে 2s2। এন এর মান 2, এল এর মান 1 হলে এটাকে লিখি কি 2p। আর p তে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা, 6টা। এই যে দেখো এন এর সাথে এল এর সম্পর্ক স্থাপন করতেছে। তারপর আবার দেখো এন এর মান যদি 3 হয় তাহলে এটার নাম হচ্ছে কি বলতো এম কক্ষপথ, আর এখানে এল এর মান তখন হয় 0 1 2। এই যে তাহলে এন এর মান 3 আর 0 হলে এটাকে বলতে পারি 3s, তাই না? 3s, এই যে 3s, এস এ দুইটা, এন এর মান 3 এল এর মান 1 হইলে এটাকে কি ডাকি 3p। এই যে আমরা কিন্তু সম্পর্ক তৈরি করতেছি, এন এর মান 3 আর এল এর মান 2 হইলে এটা হয় 3d, এই যে 3d10, রাইট? এই যে, আর যেহেতু আরেকটা শক্তিস্তর নিতে হবে তাই না, আরেকটা শক্তিস্তর আমাকে লিখতে হবে। তাহলে দেখো এন এর মান কি হবে এখন 4, তাহলে ওই কক্ষপথের নাম হচ্ছে এন কক্ষপথ। তখন এল এর মান কি কি পসিবল, 0 হয়, 1 হয়, 2 হয়, 3 হয়, রাইট? তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে কি কি পসিবল, দেখো তো এন এর মান 4 হইলে তাহলে এটা 4s2, এই যে তারপরে 1 হইলে 4p 6, তারপর 2 হইলে 4d6 4d10, আর যদি 3 হয় তাহলে এই যে n এর মান যদি 4 হয় আর l এর মান যদি 3 হয় তাহলে কি হয় 4f। এই যে তাহলে এই সম্পর্কগুলো আলটিমেটলি তোমাকে চাইছে, বুঝা গেছে? ডান। তাহলে এই যে প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের সম্পর্ক এইভাবে বেসিক আমরা স্থাপন করব, ঠিক আছে? তাহলে 2 নম্বর প্রশ্ন আমাদের সলভ করা ডান। তাহলে এরপর আমরা 3 নম্বর প্রশ্নতে যাই, পদার্থের গঠন থেকে কি টাইপের প্রশ্ন আসছে। উদ্দীপকের দৃশ্যকল্প মডেল এ এর সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগও বের করতে বলছে, গতিবেগও নির্ণয় করতে বলছে। উদ্দীপকের দৃশ্যকল্প 1, এই যে এইটার এর সর্বশক্তি স্তর, এটা তো একটা মডেল এ এর সর্বশেষ শক্তি স্তর কোনটা, 4 নম্বর শক্তি স্তর, এই যে দেখতে পাচ্ছ, এই যে 4 নম্বর শক্তি স্তর। এটার একটা ইলেকট্রনের দুইটা জিনিস বের করব, একটা হচ্ছে কৌণিক ভরবেগ আর একটা কি বেগ,
শুধু বেগ বের করতে বলছে, তাই না? একটা কৌণিক ভরবেগ আর একটা কি বেগ। আচ্ছা, তাহলে আমি দুই সাইডে বের করে ফেলবো, আমার ক্যালকুলেটর কিন্তু লাগবে, ঠিক আছে? তাহলে আমি যদি প্রথমে কৌণিক ভরবেগ বের করি, কৌণিক ভরবেগের সূত্র কি? mvr = nh ডিভাইডেড বাই 2 পাই। তাহলে এখানে n এর মান কত? 4 নম্বর শক্তি স্তর বলছে, তাহলে 4। h এর মান তো ফিক্স 6.626 × 10⁻⁻34, আর এখানে 2 তো 2, আর পাই এর মান কত? 3.1416। এই যে, তাহলে এটা হিসাব করলে আমরা কৌণিক ভরবেগটা পেয়ে যাব। দেখি আমাদের কত আসে। 4 × 6.626 × 10⁻⁻34 ডিভাইডেড বাই 2 × 3.1416, এটা আসে হচ্ছে 4.21 × 10⁻⁻34। এটার একক কি বলতো? কৌণিক ভরবেগ একক কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এই যে এটা হচ্ছে একক। ডান, ওকে। এখন বের করতে বলছে আবার গতিবেগটা বের করতে বলছে। তাহলে বেগ কিভাবে বের করব? দেখো, এটা তো mvr কৌণিক ভরবেগ বের করছে, তাই না? এটা হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, কৌণিক লেখো ভরবেগ, ভরবেগ। এখন শুধু বেগ নির্ণয় করব আমরা, ঠিক আছে? শুধু বেগ। তাহলে শুধু বেগ নির্ণয় করা তো খুব সহজ। আমরা হচ্ছে শুধু বেগ নির্ণয় করব v ইকুয়াল টু, দেখো, mvr = nh/2 পাই। তাহলে v = কি হবে? nh ডিভাইডেড বাই 2 পাই, আর m আর r টা নিচে চলে যাবে। তাহলে এখানে হবে nh ডিভাইডেড বাই 2 পাই, আর m আর টা নিচে চলে গেল। এই যে, তাহলে এখানে বিশাল একটা ক্যালকুলেশন হবে। তাহলে একটা লম্বা টান দাও, দিলাম। n এর মান তো 4, তাই না? শেষ কক্ষপথে। h এর মান কত? 6.626 × 10⁻⁻34। এরপরে এখানে 2, পাই এর মান কত? 3.1416। m কি বলতো? m রিপ্রেজেন্ট করতেছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর। সেটা কত? 9.11 × 10⁻⁻31, রাইট? -31 কেজি ইনটু আরটা কি? কক্ষপথের ব্যাসার্ধ। ওটা 4 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ। এই যে লাস্টের কক্ষপথের ব্যাসার্ধটা কিন্তু দেয়া আছে, যে দেখছো? আর এর মান কত? 8.5 × 10⁻⁻10। দেখো, 8.5 × 10⁻⁻ কত? 10। এই যে লিখি -10। তাহলে এটা হিসাব করলে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাব, বেগটা পেয়ে যাব। তাহলে হিসাব করি আমরা। দেখো, 9.11 × 10⁻31 ইনটু, মানে আগের ক্যালকুলেশনের নিচে জাস্ট অ্যাড হবে ইলেকট্রনের ভরটা আর হচ্ছে ব্যাসার্ধটা কক্ষপথে। তাহলে এখানে -10 দিব আমরা, দেখি কত আসে। এটা আসে হচ্ছে 5.44 × 10⁻5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের আনসার। ডান, এটা হচ্ছে আমাদের কি বলতো? আনসার। এই যে, এটা হচ্ছে আমার এখানে আনসার, আর এটা হচ্ছে আমাদের পরের আনসারটা। এই যে আগের আনসারটা আর কি, ঠিক আছে? ডান, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের শেষ। আমরা পরের কোশ্চেনটাতে আসি। পরের কোশ্চেনে বলছে দৃশ্যকল্প A1 এ, এই যে A1 এ মডেল A এর মৌলটির ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না, বিশ্লেষণ করো। মানে এই যে মডেল এটা, এটার যে ইলেকট্রন বিন্যাসটা, ওই ইলেকট্রন বিন্যাসটা 2n² সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না, এটা বলছে 2n² সূত্র। আচ্ছা, আদৌ কি তাই? চলো আমরা একটু দেখি। এই মৌলটা কি? দেখো, এখানে 19টা প্রোটন আছে। কয়টা প্রোটন? 19টা প্রোটন। তো কোন একটা মৌলের প্রোটন সংখ্যা মানে কি? তার পারমাণবিক সংখ্যা। তাহলে এটা কে? কোন একটা মৌলের 19টা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বলতে বোঝায় এই মৌলটার নাম কি? পটাশিয়াম, রাইট? কে বলতো? পটাশিয়াম। তাহলে এই যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করো। পটাশিয়াম হচ্ছে 19, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে কি বলতো? 4s2 সরি 4s1। এই যে 4s1। তাহলে 19 পারমাণবিক সংখ্যা, তার মানে ইলেকট্রন 19টা। তাহলে 2 2 4 6 10 12 6 18 19। এই যে, তো 2n² সূত্র মানতেছে না কেন? রিজনটা কি? কোনো তো একটা রিজন আছে। 2n² সূত্রটা মানতেছে না। কেন মানতেছে না? একটা রিজন আছে, দেখো। তুমি যদি এখানে একটু দেখো 2n² সূত্রটা, এই যে 2n² সূত্রটা কিভাবে আসলে প্রভাব ফেলে। যদি তুমি n এর মান 1 বসাও, n এর মান 1 বসাও, তাহলে সেই ক্ষেত্রে যেটা হয়, তোমার n এর মান যদি 1 বসাও, তাহলে 2 × 1²। তাহলে আলটিমেটলি এখানে কত আসে দেখো। এই যে এখানে আসবে হচ্ছে 2। কত আসবে বলো তো? 2। এই যে, অর্থাৎ 1 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। n = যদি 2 লিখি, এই যে, তাহলে এখানে হবে 2 × 2²। এই যে, তাহলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 8টা। এই যে 8। তারপর n = যদি 3 হয়, n = যদি 3 লিখি, তাহলে এটা হবে 2 × 3²। তাহলে এখানে কত আসে টোটাল? 18। তার মানে 3 নম্বর শক্তি স্তরে মোট ইলেকট্রন থাকতে পারে কয়টা? 18টা। এরপরে n = যদি 4 বসাও, তাহলে এখানে হবে 2 × 4²।
তাহলে টোটাল ইলেকট্রন হবে 32টা। আচ্ছা, তাহলে এটা তো 2n স্কয়ার গুলো আগে লিখে দিবে এই জিনিসটা। এরপরে এখানে আসবে দেখো, 1 নম্বর শক্তি স্তরে থাকতে পারে ইলেকট্রন দুইটা, হ্যাঁ দুইটা আছে। 2 নম্বর শক্তি স্তরে থাকতে পারে ইলেকট্রন কয়টা বলো তো? 8টা, এই যে 8টা আছে। 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 18টা। তার মানে কি 3s2 3p6 এরপরে 3d আসার কথা, কিন্তু 3d না এসে 4s চলে আসছে। কেন 3d না এসে 4s আসছে এটা তো আমরা জানি আউটবাউন্ড নীতির কারণে, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যে 3s এরপর 3p এরপরে 3d, অর্থাৎ 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন আগে ঢোকার কথা ছিল। ঠিক আছে, 3 নম্বর শক্তি স্তরের ডি অরবিটালে বা ডি উপশক্তি স্তরে আগে ইলেকট্রন যাওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে চলে আসছে এই 4sটা। এর কারণে বলা যায় যে এই পটাশিয়ামের ইলেকট্রোমিনাসটা 2n স্কয়ার সূত্রটাকে মানে না, মানে অ্যাভয়েড করতেছে। বুঝছো যে 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টা? 18টা। 3s 3p 3d, 3s 3p 3d মিলে 18টা। কিন্তু যে 3s 3p এর পরে 3d তে না যেয়ে চলে গেছে 4s এ। তার মানে 2n স্কয়ার যে মানবে, 2n স্কয়ার মানবে কখন? যখন 3 নম্বর শক্তি স্তরে 18টা ইলেকট্রন হবে, কিন্তু এখানে তো 3 নম্বর শক্তি স্তরে 18 ইলেকট্রন হওয়ার আগেই 4 নম্বর কক্ষপথে চলে গেছে। এর কারণে এটা 2n স্কয়ার সূত্রটা মানতেছে না। বোঝা গেছে? তাহলে তুমি সবার আগে 2n স্কয়ার সূত্রে এই কনসেপ্টটা লিখবা, এরপরে ইলেকট্রোমিনাস করে তুমি বলবা যে 3s 3p এর পরে 3d তে যাওয়ার কথা ছিল, অর্থাৎ টোটাল 18টা ইলেকট্রন থাকার কথা ছিল 3 নম্বর শক্তি স্তরে। মানে 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন মানে 3d তে আগে যাওয়ার কথা ছিল। এখানে তো 4s এ চলে আসছে, তাই না? 3s 3p এরপরে 3d আসার কথা ছিল 2n স্কয়ার সূত্র অনুযায়ী, কিন্তু আউটবাউন্ড নীতিকে ফলো করার কারণে 3d তে ইলেকট্রন না যেয়ে 4s এ চলে আসছে। এই জন্য বলা যায় যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে 2n স্কয়ার সূত্রটা মানে না। ঠিক আছে, 3p6 এর পর 3d আসার কথা, কিন্তু আসছে 4s, দ্যাটস ওয়াই 2n স্কয়ার সূত্রটাকে মেনে চলছে না। ডান, এটা হচ্ছে রিজন। ওকে, কারণ আউটবাউন্ড নীতিটাকেই ফলো করতেছে, প্রায়োরিটি দিচ্ছে বেশি। পরের কোশ্চেনটা দেখো, দৃশ্যকল্প 2 উদ্দীপকে দৃশ্যকল্প 2 এর জেড মৌলের উপশক্তি স্তর শক্তির ক্রম পরমাণুতে ইলেকট্রন বিন্যাস নীতির প্রতিফলন, উক্তটি মূল্যায়ন করো। দেখো ভালো করে বুঝো, উদ্দীপকের দৃশ্যকল্প 2, এই যে এটা হচ্ছে দৃশ্যকল্প 2, এখানে জেড মৌলের উপশক্তি স্তর, এটা হচ্ছে জেডটা, এটার উপশক্তি স্তরগুলো কি কি? যে 4f 5p 5d 6s। এখন এই যে এটার উপশক্তি স্তরের শক্তির ক্রম মানে কি? মানে এই চারটার শক্তিটা বের করতে হবে, বের করে দেখতে হবে কে বড় কে ছোট, এই শক্তির ক্রমটা। এটা হচ্ছে কোন একটা পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতির প্রতিফলন। মানে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি মানে কি? ওই যে আউটবাউন্ড নীতিটা, যে একটা মৌলে ইলেকট্রনগুলো সবার আগে সর্বনিম্ন শক্তির উপশক্তি স্তরে যাবে, এরপরে কি ওটাকে পূর্ণ করে উচ্চ শক্তির উপশক্তি স্তরে যায়। যেমন দেখলেন একটু আগে যে আগে ইলেকট্রন 4s এ যায়, এরপরে 3d তে। কেন? কারণ 4s এর শক্তির মানটা কম, এর জন্য আগে 4s এ ঢুকে এরপরে 3d তে যায়। বুঝছো? তো এখানে এই কথাটাই বলছে যে আমার এই যে চারটা, যে মানে জেড একটা পরমাণু যার অরবিটাল গুলো হচ্ছে, যে উপশক্তি স্তর গুলো হচ্ছে 4f 5p 5d 6s। তো এইটার যে শক্তির যে ক্রমটা, ঠিক আছে, শক্তির যে ক্রম, মানে এখানে শক্তির ক্রমটা আমরা বের করবো, এটা হচ্ছে কোন একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নীতির প্রতিফলন। ওই নীতিটা কি? আউটবাউন্ড নীতি। এই নীতিটা কাকে মেনশন করতেছে? ইলেকট্রন বিন্যাসের নীতিটা আউটবাউন্ড নীতি, কারণ আউটবাউন্ড নীতি অনুযায়ী তো ইলেকট্রন বিন্যাস হয়ে থাকে, তাই না? আউটবাউন্ড নীতি অনুসারে কোন একটা পরমাণু ইলেকট্রন বিন্যাস হয়ে থাকে। এই নীতিটা হচ্ছে আউটবাউন্ড নীতি, লিখে নাও আউটবাউন্ড নীতি। এই যে নীতিটা হচ্ছে কি বলতো? আউটবাউন্ড নীতি। ওকে, আচ্ছা, তাহলে এখন চলো আমরা একটু দেখে আসি যে এই যে চারটা শক্তি, এটা শক্তি উপশক্তির ক্রমটা কি হবে। এই যে এই চারটা অরবিটাল বা উপশক্তি স্তরের শক্তির ক্রমটা, তাহলে আমরা n প্লাস এলটা দেখবো, n প্লাস এল। তো চলো আমরা একটু দেখি। তাহলে এইখানে আমরা যদি একটু 4p হিসাবটা করি, 4p এর জন্য মান কত আসবে? 4 তো n এর মান, আর f এর জন্য l এর মান কত? 3, তাহলে এটা আসতেছে 7। আর 5p যদি আমরা দেখি, n এর মান 5, p এর জন্য l এর মান কত? 1, তাহলে এটা আসে 6। তারপরে 5d, 5 প্লাস d এর জন্য l এর মান 2, তাহলে এটা আসতেছে 7। তো তারপরে হচ্ছে 6s, এখানে হচ্ছে 6 আর s এর জন্য 0, তাহলে এই যে 6। তাহলে কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে? দেখো ভালো করে। তো এখানে হচ্ছে ইলেকট্রন আগে, সবার আগে, মানে এটার যদি ইলেকট্রন বিন্যাস করি আমি, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস করলে সবার আগে আসবে কে? 4f 5p 5d নাকি 6s? তুমি আগে দেখবা n প্লাস l এর মান কম কোথায়। n প্লাস l এর মান এই যে এই জায়গাটাতে কম, 5p তেও কম, 6s এও কম। তাহলে n প্লাস l এর মান এখানে 6, 6s এও 6। এখন তোমার প্রশ্ন থাকবে, ভাইয়া 5p তেও দেখতে পাচ্ছি 6, 6s এও দেখতে পাচ্ছি 6, তাহলে ইলেকট্রনটা যাবেটা কোথায়? তো n প্লাস l এর মান তো দুই জায়গাতেই কম, মানে একই দেখাচ্ছে।
তো সেই ক্ষেত্রে মাথায় রাখবা যেখানে n এর মানটা কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। যদি কখনো দেখো n প্লাস l এর মান সেম, যেমন এখানেও 6 এখানেও 6, সেখানে দেখবা n এর মানটা কোথায় কম, যেখানে n এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। n এর মানটা কোথায় কম, n এর মানটা কোথায় কম, এই যে দেখো 5p 6 6s 6, n এর মানটা কম হচ্ছে এই যে 5p তে, তাহলে ইলেকট্রন আগে 5p তে ঢুকবে, এই যে 5p আগে কোথায় ঢুকবে 5p তে, এরপরে যাবে হচ্ছে 6s, এই যে 6s, এরপরে এরপরে 4f এ যাবে নাকি 5d তে যাবে, দুইটার মানই তো সেম, 4f এও 7 5d তেও 7, তাহলে বললাম কি n এর মানটা কোথায় কম, n প্লাস l এর মান যদি সেম দেখো তাহলে দেখবা n এর মানটা কোথায় কম, যেখানে n এর মান কম সেটা শক্তি কম, তাহলে এখানে 4f এ 7 5d তেও 7, n এর মান কম 5d তে, তাহলে এরপরে যাবে 5d, এরপরে যাবে কি 4f। তাহলে শক্তির ক্রম যদি দেখি, উপশক্তি শক্তির ক্রম যদি দেখি, তাহলে শক্তি কার বেশি বলতো, এখানে যদি আমরা শক্তিটা দেখি, শক্তির ক্রম, শক্তির ক্রম, তাহলে শক্তির দিক থেকে 4f আগে থাকবে, এই যে 4f, তাই না, এই যে এইভাবে যাবে। আর ইলেকট্রন প্রবেশ করার দিক থেকে, ইলেকট্রন প্রবেশের যদি আমি দেখি, ইলেকট্রন প্রবেশের জন্য কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে, আগে যাবে হচ্ছে 5p তে, তোমার হচ্ছে আগে কোথায় যাবে বলতো 5p, এই যে আগে 5p তে যাবে, এরপরে হচ্ছে 6s, এরপরে হচ্ছে 5d, এরপরে হচ্ছে 4f, এই যে ওকে। ইলেকট্রন কোথায় প্রবেশ করবে প্রবেশের জন্য, আগে হচ্ছে 5p তে, এরপরে 6s, ঠিক আছে, এরপরে 5d, এরপর হচ্ছে 4f, এইভাবে হচ্ছে ব্যাপারটাকে ঘুরবে, যে 5p এরপরে, আচ্ছা এটা অ্যারো দেওয়ার দরকার নাই, 5p 6s 5d 4f, বুঝা গেছে। আর শক্তির ক্রমটা হচ্ছে 4f এর শক্তি বেশি, এরপরে 5d, এরপরে 6s, এরপরে 5p, সবথেকে শক্তির কম হচ্ছে 5p এর, এরপরে 6s, এরপরে 5d, এরপরে 4f, বুঝা গেছে। তাহলে এই হচ্ছে আমাদের আহ্বান নীতি, আর এটা হচ্ছে উপশক্তির ক্রমটা, শক্তির ক্রমটা আর কি, এই যে এটা শক্তির ক্রম, নিচে আমরা লিখে দিলাম, এই যে নিচেরটা হচ্ছে আমার শক্তির ক্রম, আর ইলেকট্রন প্রবেশের জন্য আগে 5p, এরপরে 6s, এরপরে 5d, এরপরে 4f, ডান, বুঝা গেছে। ওকে, তাহলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, আশা করি আমরা এটা বুঝতে পারছি। আমরা পরের কোশ্চেনটাতে যাই। পরের কোশ্চেনটা কি বলছে দেখো, দৃশ্যকল্প 2 বলছে, দৃশ্যকল্প 2 এর x এবং y মৌলদ্বয়ের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে ব্যতিক্রম কিনা। আচ্ছা, x এবং y, x টা কি, x এর পারমাণবিক সংখ্যা 24, তার মানে এটা ক্রোমিয়ামকে ইন্ডিকেট করতেছে, এই যে ক্রোমিয়াম। আর y যেটা, y এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, এটা ইন্ডিকেট করতেছে কাকে, কপারকে। তাহলে হ্যাঁ, এদের ইলেকট্রোমিনাস ডেফিনেটলি কি বলতো ব্যতিক্রম। আরো দুইটা আছে, আমি একটু লিখে দিই, মোলিবডেনাম, ক্রোমিয়ামের নিচে এরও ইলেকট্রোমিনাস ব্যতিক্রম, তারপর আবার হচ্ছে এই কপারের নিচে একটা মৌল আছে সিলভার Ag47, এরও ইলেকট্রোমিনাস কি বলতো ব্যতিক্রম, ইলেকট্রোমিনাস ব্যতিক্রম, মাথায় রাখো তোমার পরীক্ষা আসতে পারে, ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, ব্যতিক্রম। আচ্ছা, তো তাদের ব্যতিক্রম কেন, এই যে ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রোমিনাস সাধারণ নিয়মে ব্যতিক্রম কেন। তো দেখো আমি যদি একটু ব্যাপারটাকে একটু বলি, যে ক্রোমিয়ামের, তার আগে একটা ইনিশিয়ালি আইডিয়া দিই, প্রতিটা পরমাণু চায় স্থিতিশীল থাকতে। এখন প্রতিটা পরমাণু স্থিতিশীলতা অর্জন করবে কিভাবে, যখন দেখবে তার ইলেকট্রোবিন্যাসে সর্বশেষ উপশক্তি স্তরটা হয় পূর্ণ আছে না হলে অর্ধপূর্ণ আছে। যেমন আমি যদি এখানে লিখে দিই স্থিতিশীল অরবিটাল, স্থিতিশীল অরবিটাল কেমনে বুঝবা, হয় পূর্ণ থাকবে অরবিটালটা অথবা অর্ধপূর্ণ, ঠিক আছে, স্থিতিশীল, স্থিতিশীল, স্থিতিশীল উপশক্তি স্তর, উপশক্তি স্তর। তো এইগুলো আমি একটু এখানে লিখে দেই, মাথায় রেখো। যেমন হচ্ছে তোমার যদি এস, তোমার এস হয়, ঠিক আছে, এই যে এস, এস এ যদি অর্ধপূর্ণ থাকে তাহলে এটা স্থিতিশীল, এস পূর্ণ থাকলে স্থিতিশীল, পি অর্ধপূর্ণ থাকলে স্থিতিশীল, পি পূর্ণ থাকলেও কি স্থিতিশীল, D5, D10, F7, F14, এই যেগুলো স্থিতিশীল অরবিটাল। এখন তুমি দেখো যখন ক্রোমিয়ামের ইলেকট্রোমিনাস করতে যাবা, ক্রোমিয়ামের ইলেকট্রোমিনাস করলে তোমার আইডিয়া চলে আসবে। দেখো এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4 হওয়ার কথা ছিল, 4s2 3d4 হওয়ার কথা ছিল, কিন্তু এই ক্রোমিয়ামটাকে কি করা হয় বলতো, উত্তেজিত করা হয়, এটাকে হচ্ছে উত্তেজিত করা হয়, কারণ দেখো শেষ অরবিটালটা 3d4, তার মানে কি সে অর্ধপূর্ণ না পূর্ণ না, তো সে চাইলে স্থিতিশীলতা অর্জন করতে পারে কিভাবে, যদি এই ক্রোমিয়ামটাকে আমি তাপ দেই, কি দেই, তাপ, উত্তেজিত করি, তাহলে কি করবে, সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন জাম দিয়ে 3d তে চলে আসবে, এই যে দেখো 2p6 3s2 3p6, এই যে সর্বশেষ শক্তি স্তর একটা ইলেকট্রন জাম দিয়ে 3d তে চলে যাবে,
তাহলে এখন দেখো শেষ উপশক্তি স্তরটা কিন্তু অর্ধপূর্ণ, তার মানে কি, তার মানে এটা কিন্তু স্থিতিশীল। ঠিক আছে, 3d5 স্থিতিশীল। একই ক্ষেত্রে কপারের ক্ষেত্রে সেম জিনিসটাই ঘটে। দেখো কপারের ক্ষেত্রে এই যে কপার 29, যদি একদম শর্টকাটে ইলেকট্রোবিন্যাস করি, আর্গন, আর্গন মানে বোঝাচ্ছে যে 1s2 2s2 2p6 3s2 3p6 পর্যন্ত, এরপরে 4s2 3d9 হওয়ার কথা ছিল, তার মানে এটা স্থিতিশীল হইতে পারে চাইলে। তো এই কপারটাকে কি করা হয়, উত্তেজিত করা হয়। এই যে কপারটারে উত্তেজিত করো, উত্তেজিত করলাম, তাহলে কি হবে, এই যে 4s থেকে একটা ইলেকট্রন জাম দিয়ে 3d তে চলে যাবে, তাহলে এখানে 4s1 3d10 এই যে, তাহলে এই যে দেখো এই এখন 3d10 শেষ কক্ষপথে স্থিতিশীল না, পূর্ণ আছে, তাহলে এই যে স্থিতিশীল। তাহলে এইটাই হচ্ছে রিজন, এটাই হচ্ছে তোমার কি বলতো কারণ, যে স্থিতিশীলতা অর্জনের জন্য তাদের ইলেকট্রোবিন্যাসের সাধারণ নিয়মে কি হয়, ব্যতিক্রম হয়। ওকে, এই যে সাধারণ নিয়মে কি হলো, ব্যতিক্রম হইলো। অলরাইট, আমরা পরের কোশ্চেনটাতে যাই। আচ্ছা, এখানে হচ্ছে একটা উদ্দীপক দেয়া আছে, এখানে একটা টেবিল দেয়া আছে। প্রশ্নটা কি বলছে, প্রশ্ন বলছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উদ্দীপক 1 এর A2+ আয়নটির নিউট্রন সংখ্যা নির্ণয় করতে বলছে। আচ্ছা, A2+ আয়ন, আচ্ছা তুমি আগে এখানে A2+ টা বক্স করো। ঠিক আছে, এটার নিউট্রন সংখ্যাটা বের করতে হবে। এই যে নিউট্রন সংখ্যা, অর্থাৎ n এর মানটা নির্ণয় করতে বলছে, n এর মান। আচ্ছা, তাহলে কিভাবে নির্ণয় করতে পারি n এর মানটা? দেখো নরমাল যদি নিউট্রন সংখ্যা বের করতে চাই, নরমালি সূত্রটা কি, আমরা একটা সূত্র পড়ছি না, যে ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। ওটা দিয়ে আমার কাছে যদি ভর সংখ্যা দেয়া থাকতো, প্রোটন সংখ্যা দেয়া থাকতো, তাহলে কি নিউট্রন সংখ্যা বের করতে পারতাম না? হ্যাঁ পারতাম। কিন্তু A2+ এর কি কি তথ্য দেয়া আছে, এর প্রোটন সংখ্যা দেয়া আছে, ইলেকট্রন সংখ্যা দেয়া আছে এবং নিউক্লিয়াসের প্রকৃত ভরটা দেয়া আছে, কিন্তু এর ভর সংখ্যা কিন্তু দেয়া নেই। তার মানে ভর সংখ্যার ওই সূত্রটা এখানে ইউজ করা যাবে না। ওকে, তাহলে কোন সূত্র ইউজ করতে হবে ভাইয়া, এটা আমি দেখাচ্ছি। এটা দেখানোর আগে তোমাকে একটা কথা বলি, এটা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। একটা মৌল মুক্ত অবস্থায় থাকুক, অথবা ওই মৌলটা পজিটিভ অথবা নেগেটিভ আয়ন অবস্থায় থাকুক, তার দুই পক্ষেই নিউট্রন সংখ্যা সেম থাকে। তার দুই শর্তেই নিউট্রন সংখ্যা কি থাকে, সেম থাকে। মৌল মুক্ত অবস্থায় নিউট্রন সংখ্যা যা থাকবে, মৌলটা পজিটিভ অথবা নেগেটিভ আয়ন অবস্থায় তার নিউট্রন সংখ্যা একই থাকবে। বুঝা গেছে? এটা মাথায় রাখবা। কোন একটা মৌল যখন আয়ন হয়ে যায়, ঠিক আছে, কোন একটা মৌল যখন আয়ন, সেটা হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ, সেক্ষেত্রে ওই মৌলটার শুধুমাত্র ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হয়, প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয় না, নিউট্রন সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তারপরে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, শুধু পরিবর্তন হয় কিসে, ইলেকট্রন সংখ্যা। মাথায় রাখবা, পজিটিভ হইলে ইলেকট্রন ত্যাগ করে দিল, নেগেটিভ বলতে বুঝায় ইলেকট্রন গ্রহণ করলো। 2+ মানে বুঝায় তার আগে ধরো 20টা ইলেকট্রন ছিল, 2+ বলতে বুঝায় সে 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, এখন তার ইলেকট্রন 18টা। কিন্তু প্রোটন আগে যা ছিল এখনই তা, নিউট্রন আগে যা ছিল এখনো তা, মাথায় রেখো। ওকে, আচ্ছা, তাহলে এখন যেখানে আমরা ছিলাম যে A2+ এর নিউট্রন সংখ্যা, মানে এ যে আয়নটা, এই আয়নের নিউট্রন সংখ্যা বের করতে বলছে। তো এটার প্রোটন সংখ্যা দেয়া আছে 20, মানে এটা কাকে ইন্ডিকেট করতেছে, ক্যালসিয়ামকে, তাই না? ক্যালসিয়ামকে ইন্ডিকেট করতেছে, তার মানে A2+ মানে হচ্ছে ক্যালসিয়াম 2+, A2+ মানে কি, ক্যালসিয়াম 2+। তো এটারই নিউট্রন সংখ্যা বের করব। ওকে, ভর সংখ্যা তো দেয়া নাই, তাহলে অল্টারনেটিভ কিভাবে বের করা যায়, দেখো তোমাকে একটা সূত্র দেখাচ্ছি, সূত্রটা মাথায় রাখবা। কোন একটা মৌলের নিউক্লিয়াসের মোট বা প্রকৃত ভর ইকুয়াল টু নিউট্রন সংখ্যা ইনটু নিউট্রনের প্রকৃত ভর প্লাস প্রোটন সংখ্যা ইনটু প্রোটনের প্রকৃত ভর। এই সূত্রটা মাথায় রাখবা। হিসাবটা খুবই সহজ। নিউক্লিয়াসের প্রকৃত বা মোট ভর বলতে বোঝায় নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তো এই যে যতগুলো প্রোটন ইনটু প্রোটনের প্রকৃত ভর, যতগুলো নিউট্রন ইনটু নিউট্রনের প্রকৃত ভর, তারপরে এই দুইটার গুণফলের সমষ্টি হচ্ছে টোটাল এই নিউক্লিয়াসের প্রকৃত ভরটা। এই সূত্রটা দিয়ে আমরা নিউট্রন সংখ্যাটা বের করতে পারবো। তো চলো বের করি। তাহলে এই সূত্রটাকে আমরা কাজে লাগিয়ে এই যে A2+ আয়ন অর্থাৎ ক্যালসিয়াম 2+ আয়নের নিউট্রন সংখ্যাটা বের করব। তো ক্যালসিয়াম মৌলের নিউট্রন সংখ্যা যা, ক্যালসিয়াম 2+ আয়নেরও নিউট্রন সংখ্যা তাই। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা বের করি। তাহলে এখানে তুমি দেখো কোন মৌলের নিউক্লিয়াসের মোট বা প্রকৃত ভরটা কিন্তু দেয়া আছে, যে 6.696 into 10 to the power -23। তাহলে লেখো এখানে 6.696 into 10 to the power -23 গ্রাম। ওকে, এরপরে নিউট্রন সংখ্যাটা বের করতে হবে, তাহলে এখানে আমি হচ্ছে নিউট্রন সংখ্যাটা লিখি n, আর নিউটনের প্রকৃত ভরটা আমাদের মুখস্থ থাকতে হবে, সেটা হচ্ছে 1.675 into 10 to the power -24 প্লাস প্লাস প্রোটন সংখ্যা দেয়া ছিল 20 ইনটু প্রোটনের প্রকৃত ভর, সেটা কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে 1.673 ইনটু 10 টু দি পাওয়ার -24। এটা রাইট। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমি হিসাব করব কিভাবে, খুব সহজ। এখানে 6.696 ইনটু 10 টু দি পাওয়ার -23 লেখো, -23 লিখলাম, তারপরে মাইনাস এই যে এই পুরো অংশটা প্লাস আছে, সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, এর জন্য মাইনাস লিখছি। তাহলে 20 ইনটু 1.673 ইনটু 10 টু দি পাওয়ার -24
ডিভাইডেড বাই এই যে দেখো নিউট্রনের সাথে এটা গুণ আকারে আছে, এর জন্য এটা সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যাবে, তাই ডিভাইডেড দিয়েছে। ডিভাইডেড বাই যে মানটা 1.675 ইনটু 10 টু দি পাওয়ার -24। তাহলে এই যে ইকুয়াল দাও, তুমি নিউটন সংখ্যাটা পেয়ে যাবে। তাহলে হিসাব করো যে নিউটন কত পাই, কত পাওয়া উচিত বলো তো? ক্যালসিয়ামের ভর সংখ্যা 40, প্রোটন সংখ্যা 20, তাহলে 40 থেকে 20 বাদ দিলে কত? 20 হবে। নিউটন সংখ্যা 20 পাওয়া উচিত। তো আমরা হিসাব করে দেখি কত আসে। 6.696 ইনটু 10 টু দি পাওয়ার -23 minus 20 into 1.673 into 10 to the power -24 divided by 1.675 into 10 to the power -24। একদম বরাবর 20 আছে, ক্যালকুলেশন করে দেখো একদম বরাবর 20 আছে নিউটন সংখ্যা। তাহলে এখানে নিউটন কত পেলাম আমরা? 20। নিউটন সংখ্যা কত আসে? 20। আনসার পরের পেজে বা সলিউশন পরের পেজে। অনেকে পিডিএফ দেখে তো তাই তাকে লিখে দিচ্ছি এখানে সলিউশন নেক্সট পেজ। ওকে ডান। আচ্ছা ভাইয়া আমাদের শেষ। আমরা পরের কোশ্চেনটাতে যাই। পরের কোশ্চেন 8 নম্বর কোশ্চেন। এখানে বলছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উদ্দীপকের ওয়াই মৌলটি শনাক্ত করো। ওয়াই মৌলটা এই যে এটা শনাক্ত করতে বলছে। এই মৌলটা আসলে কে সেটা বের করতে বলছে। এই মৌলটা আসলে কে শনাক্ত করব কিভাবে? তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা দিয়ে। কিন্তু এখানে কি প্রোটন সংখ্যা দেয়া আছে? দেয়া নাই। কিন্তু নিউট্রন সংখ্যাটা তো দেয়া আছে, নিউক্লিয়াসের ভরটা তো দেয়া আছে। তাহলে আমরা একটু আগে যে সূত্রটা ইউজ করলাম, এই যে এই সূত্র দিয়ে কিন্তু আমরা করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে আমি সূত্রটা একটু শর্ট ফর্মে লেখাই যে কোন মৌলের নিউক্লিয়াসের প্রকৃত ভর, এটাকে আমি লিখি এম অফ এন। এই যে এম অফ এম মানে কি বুঝায়? নিউক্লিয়াসের প্রকৃত ভর ইকুয়াল টু নিউট্রন সংখ্যা, এই যে নিউট্রন সংখ্যা ইনটু নিউট্রনের প্রকৃত ভর প্লাস প্রোটন সংখ্যা ইনটু প্রোটনের প্রকৃত ভর। এই যে প্রোটনের কি বলতো? প্রকৃত ভর। এই যে এম অফ পি। বুঝছো আমার কথা? যে এটা হচ্ছে নিউক্লিয়াসের প্রকৃত ভর ইকুয়াল টু নিউট্রন সংখ্যা ইনটু নিউট্রনের প্রকৃত ভর প্লাস প্রোটন সংখ্যা ইনটু প্রোটনের প্রকৃত ভর। প্রোটন সংখ্যা বের করতে পারলেই তো বুঝতে পারবো ওই মৌলটা আসলে কি। প্রোটন মৌলটা শনাক্ত হয়ে যাবে। তাহলে তুমি নিউক্লিয়াসের প্রকৃত ভরটা যেখানে দেয়া আছে দেখছো, এই যে 51.895 ইনটু 10 টু দি পাওয়ার -23। 51.895 ইনটু 10 টু দি পাওয়ার -23 ইকুয়াল টু নিউটন সংখ্যা কত? 16 ইনটু প্রকৃত ভর 1.675 ইনটু 10 টু দি পাওয়ার -24 প্লাস প্রোটন সংখ্যা বের করতে হবে ইনটু প্রোটনের প্রকৃত ভর 1.673 ইনটু 10 টু দি পাওয়ার -24। এই যে ঠিক আছে। আচ্ছা এখান থেকে হিসাব করতে হবে আর কি, বাকিটুকু হিসাব করতে হবে, বের করতে হবে প্রোটন সংখ্যাটা। তাহলে পরের পেজে যাই আমরা। এই যে এখানে হচ্ছে এই জায়গাটা, এই যে এই পুরা জিনিসটা দেখো প্রোটনের সাথে এটা গুণ আকারে আছে, আর এই পুরো জিনিসটা দেখো প্লাস আকারে আছে। যে এটাকে সাইড চেঞ্জ করে মাইনাস করে দিবা। এই যে এটা, এই জিনিসটা পুরোটা প্লাস আছে না, এই যে সামনে প্লাস আছে, প্লাস। তো এই জিনিসটাকে সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে না এটার সাথে? তাহলে 51.895 ইনটু 10 টু দি পাওয়ার -23 মাইনাস নিউটন সংখ্যা কত ছিল? 16 ইন্টু 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার -24 ডিভাইডেড বাই, বুঝছো তো ডিভাইডেড কেন দিছি? কারণ প্রোটন সংখ্যাটা বের করতে হবে, এর সাথে এটা কি আছে? গুণ আকারে আছে, তাই ভাগ হয়ে যাবে। তাহলে এই যে এখানে 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার -24, তাহলে এই যে প্রোটন সংখ্যাটা হচ্ছে পেয়ে যাবা। দেখো কত আসে এটা, হিসাব করি চলো একসাথে। তোমার 51.895 ইন্টু 10 টু দি পাওয়ার -23 মাইনাস তোমার 16 ইন্টু 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার -24 ডিভাইডেড বাই 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার -24। এটা আচ্ছা, এটা হচ্ছে -23 আছে, তো এটা ইয়া হবে, এই জায়গাটাতে একটু কারেকশন হবে। এই জায়গাটাতে -23 না, এটা বেসিক্যালি এটা হবে হচ্ছে 24, 20 কি 4 হবে 24। আচ্ছা এটা একটু কারেকশন করে নিলাম, এই জায়গা হচ্ছে এটা 24, এই যেখানে 24 হবে, আর এই জায়গা হচ্ছে 24। ওকে
তাহলে এখন হচ্ছে ক্যালকুলেশন করে দেখো তো কত আসে, তোমরা ক্যালকুলেশন করে দেখো। হ্যাঁ, এখন দেখো ক্যালকুলেশন করে কত আসে। আমি জাস্ট 23 লিখেছিলাম যেখানে, ওই জায়গাতে শুধু 24টা বসাই দিই, তাহলে হলো। তাহলে এটা আসে হচ্ছে 15। কত আসে? 15। এই যে 15। তার মানে যেহেতু 15 আসছে, প্রোটন সংখ্যা কত আসছে? 15। প্রোটন সংখ্যা আসছে 15। তার মানে প্রোটন সংখ্যা 15 কার বলো তো? প্রোটন সংখ্যা 15 কার? প্রোটন সংখ্যা হচ্ছে 15 ফসফরাসের। ঠিক আছে, ফসফরাস, যে পি ফসফরাস, এটা হচ্ছে ফসফরাসকে ইন্ডিকেট করতেছে। ওয়াই মৌলটা তাহলে কি হলো? ফসফরাস। বুঝা গেছে? জাস্ট আমরা হচ্ছে এই যে সূত্রটা মানে মাথায় রাখবো, নিউক্লিয়াসের প্রকৃত ভর ইকুয়াল টু নিউট্রন সংখ্যা ইনটু নিউট্রনের প্রকৃত ভর প্লাস প্রোটন সংখ্যা ইনটু প্রোটনের প্রকৃত ভর। বুঝা গেছে? আচ্ছা, এই জায়গাটা হচ্ছে আমরা মাথায় রাখবো। তাহলে আমাদের পিটা চলে গেল, এটা হচ্ছে ফসফরাস। এরপর আসি পরের কোশ্চেনটা, 9 নম্বর কোশ্চেন। উদ্দীপকের 2 এর আলোকে ওয়াই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। ওয়াই মৌলটা কোথায়? এই যে এখানে হচ্ছে ওয়াই মৌলের যে আইসোটোপ, এই আইসোটোপ যার ভর সংখ্যা 32, এটা প্রকৃতিতে কতটুকু পাওয়া যায়? দেয়া আছে 95%। যেই আইসোটোপটা ভর সংখ্যা 33, সেটা প্রকৃতিতে পাওয়া যায় কতটুকু? দেয়া আছে। যেটার ভর সংখ্যা 34, সেটা প্রকৃতিতে কত পাওয়া যায়? দেয়া আছে। এইটার আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া থাকে। তার মানে তেজস্ক্রিয় আইসোটোপ থেকে বা আইসোটোপ থেকে কিভাবে আমরা পারমাণবিক ভর নির্ণয় করতে পারি সেটা দেখতেছি। তাহলে আমরা কিভাবে পারমাণবিক ভর বের করব দেখো। তাহলে আমরা y এর আপেক্ষিক পারমাণবিক ভর, আমাকে যদি আইসোটোপ দেয়া থাকে, ওই আইসোটোপ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভর। তো দেখো এটা কিভাবে বের করা যায়। আমরা একটা লম্বা টান দিব, দিলাম। এরপরে হচ্ছে তোমার এখানে কি কি দেয়া আছে দেখো। যেটার ভর সংখ্যাটা কত পার্সেন্টেজে পাওয়া যায়? 95। তাহলে এখানে লেখো ভর সংখ্যা অর্থাৎ 32 ইন্টু 95। পার্সেন্টেজটা লেখার দরকার নেই, এটা নিয়ে পরে কাজ করতেছি। ভর সংখ্যা 33, সেটা পাওয়া যায় 0.75। তাহলে 33 ইন্টু 0.75 প্লাস 34টা পাওয়া যায় 4.25। তাহলে লেখো 34 ইন্টু 4.25। তো সবগুলোই যে পার্সেন্টেজ ছিল না, 95%, 0.75%, 4.25%, পার্সেন্টেজটা কই গেল? এটা হচ্ছে 100 দ্বারা ভাগ হয়ে গেল এই যে এখানে। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যায়। দেখি এটা কত আসে। তাইলে আইসোটোপ থেকে কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হয় বুঝা গেছে। যে আমরা জাস্ট যে আইসোটোপ গুলো দেয়া আছে, যে একটা আইসোটোপ, দুইটা, তিনটা আইসোটোপ, এই আইসোটোপের ভর সংখ্যার সাথে যত পার্সেন্টেজে পাওয়া যায় এটা গুণ করব। যে ভর সংখ্যা 32 ইন্টু 95, 33 ইন্টু 0.75, 34 ইন্টু 4.25, এই যে গুণ করতেছে। তো আলটিমেটলি কত আসে দেখি। 32 ইন্টু 95 প্লাস 33 ইন্টু 0.75 প্লাস 34 ইন্টু 4.25 ডিভাইড বাই 100, এটা আসে হচ্ছে 32.095। 32.095, এই যে এটা হচ্ছে আমাদের আনসার। বুঝা গেছে? ডান। তাহলে এই টাইপটা আমরা দেখে ফেললাম। পরের টাইপটাতে আসি। পরের টাইপে বলছে উদ্দীপকের 2 এর আলোকে ওয়াই মৌলের তোমার হচ্ছে কি বের করতে বলছে? 50টি পরমাণুর ভর কত হবে। আচ্ছা, ওয়াই মৌল, এই ওয়াই মৌলটার 50টা পরমাণুর ভর জানতে চাইছে। আচ্ছা, আমি তো বলতে পারি যে ওয়াই এর আপেক্ষিক পারমাণবিক ভর পাইলাম কত বলতো। ওয়াই এর আপেক্ষিক পারমাণবিক ভর একটু আগে পাইলাম আগের পেজ থেকে, তাই না? এই যে কত, 32.095। 32.095 লিখে দিও যে আগের পেজ থেকে, আগের স্লাইড থেকে, আগের স্লাইড থেকে। ওকে, আচ্ছা। তাহলে এখন আমাকে বলছে যে 50টি পরমাণুর ভর কত। আমি আগে বের করব যে এই ওয়াই এর আপেক্ষিক যে পারমাণবিক ভর দেয়া আছে। এখন এখান থেকে আমি আগে একটা মৌলের পারমাণবিক ভর বের করব। দেখো সূত্রটা কি। সূত্রটা হচ্ছে কোনো মৌলের আমরা এরকম একটা সূত্র পড়ছি না, কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর, একটি মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই ওই যে কার্বন 12 যে আইসোটোপটা আছে, ওই আইসোটোপের 12 ভাগের 1 ভাগ অংশের ভর, অর্থাৎ যেটার মান হচ্ছে 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24, তাই না? এই যে এটা হচ্ছে আমাদের মান। তাহলে এই যে এইটা তো আমরা এই সূত্রটা পড়ছিলাম, তাই না? যে কোন একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করে। এটা সূত্র হচ্ছে মৌলের একটা পরমাণুর ভর ডিভাইডেড বাই
ওই কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 ভাগ অংশের ভর। এটা হচ্ছে কত? ফিক্স 1.66 × 10⁻24 গ্রাম। এই সূত্রটা দিয়ে আগে ওয়াই মোলের একটা পরমাণুর ভর বের করব, এরপর 50টার কত হবে বের করতে পারবো না, তাই 50 দ্বারা গুণ দিব, রাইট? বোঝা গেছে? তাহলে এইভাবে বেসিক্যালি আমরা বের করব। তো কেন আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরটা লাগছে বুঝছো? যে আপেক্ষিক পারমাণবিক ভরটা এখানে বসাবো, বসায়া এই মৌলের একটা পরমাণুর ভর বের করব। এরপরে তোমার হচ্ছে একটার যত হবে 50টার জাস্ট গুণ দিলে, ঐকিক নিয়ম তো আমরা পারি। তাহলে চলো আমরা হচ্ছে লিখি যে ওয়াই এর আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু ওয়াই এর একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1.66 × 10⁻24। এই যে এটা, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে আমরা এই সাইডে হচ্ছে তাহলে ওই যে আপেক্ষিক পারমাণবিক ভরটা বসাবো 32.095 ইকুয়াল টু এই এটা ওয়াই এর একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই ওই মানটা আর কি 1.66 × 10⁻24। তাহলে এখানে আলটিমেটলি আমরা রেজাল্টটা পেয়ে যাবো, এটার সাথে জাস্ট এটা গুণ করতে হবে। তাহলে এটা গুণ করে একবারে লিখে দিই কত আসে, 1.66 × 10⁻24 ইন্টু 32.095, এটা আসে 5.327 × 10⁻23। এটা হচ্ছে ওয়াই এর একটি পরমাণুর ভর। তাহলে এখন হচ্ছে আমরা এটা হচ্ছে পেয়ে যাব। এখন আমরা তো অলরেডি পেয়ে গেছি একটা পরমাণুর ভর, এখন 50টা পরমাণুর ভর কত হবে সেটা বের করতে পারবো না? হ্যাঁ, ইজিলি পারবো। তাহলে এখানে হচ্ছে আমি যদি লিখি একটা পরমাণুর ভর এত, তাহলে ওয়াই এর 50টি পরমাণুর ভর কত হবে? 50টি পরমাণুর ভর তাহলে আমরা কি করব, এটার সাথে 50 গুণ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এখানে 50 ইন্টু 5.327 ইন্টু 10⁻23। তাহলে এখানে আলটিমেটলি আমাদের আনসারটা বের হয়ে যাবে 50 ইন্টু 5.327 ইন্টু 10⁻23। তাহলে এটা আসে হচ্ছে 2.6635 ইন্টু 10⁻21 গ্রাম। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। বুঝে গেছে? এটা হচ্ছে আমাদের আনসার। আমরা আমাদের আনসারটা পেয়ে গেলাম। এই যে শেষ। তাহলে এইভাবে হচ্ছে আমরা বের করব, ঠিক আছে? আমাকে কোশ্চেনটা যদি আরেকবার সাম আপ করি, উদ্দীপকের আলোকে ওয়াই মৌলটির 50টা পরমাণুর ভর বের করতে বলছে। আমি কি করব, আগে একটা পরমাণুর ভর বের করব। ওয়াই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর তো আমি জানি, রাইট? আগের স্লাইড থেকে আমরা পেয়েছি। তো আমরা একটা সূত্র জানি যে কোনো একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 যে আইসোটোপটা এর 12 ভাগের 1 ভাগ অংশের ভর, যেটা এখানে দেয়া আছে। তো এখান থেকে আমি আগে একটা পরমাণুর ভর বের করছি। এই যে এই সূত্রটা দিয়ে আমি আগে ওয়াই এর একটা পরমাণুর ভর বের করছি। তাহলে 50টা পরমাণুর ভর কত হবে? জাস্ট 50 দ্বারা গুণ দিলে হয়ে যাচ্ছে। অলরাইট, আমরা হচ্ছে পরের কোশ্চেনটাতে যাই। আমাকে বলছে যে উদ্দীপকে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর যদি 35.5 হয়, তাহলে ক্লোরিনের আইসোটোপ দুটির শতকরা প্রাপ্যতার পরিমাণ। আগে আমাদের আইসোটোপের শতকরা পরিমাণ দেয়া থাকতো, ওখান থেকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতাম। এবার আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া আছে, ওই শতকরা পরিমাণটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমি এই যে ক্লোরিন 35, এটার পার্সেন্টেজটাকে ধরে নিলাম x, আর ক্লোরিন যে 37, আচ্ছা 35টা হচ্ছে এখানে উপরে হবে, বুঝছো? 35টা হবে উপরে, কারণ এটা ভর সংখ্যা, নিচে হয়ে গেছে। এই যে 37টাও হবে উপরে। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস বুঝো তো, এখানে ক্লোরিন কয়টা আছে দেয়া আছে? দুইটাতে আছে না? তো দুইটা মিলে টোটাল শতকরা কত হবে? 100%। তাহলে একটা যদি x হয়, তাহলে পরেরটা কি হবে? 100 - x হবে। তাহলে এই যে 100 - x। আর এই জায়গাটা একটু কারেকশন করে দিচ্ছি, নিচে তো তোমার হচ্ছে কি থাকে বলো? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা থাকে, আর উপরে কি থাকে? ভর সংখ্যা। এটা উপরে হবে। আমি হচ্ছে এখানে লিখে দিচ্ছি, এই যে এখানে হচ্ছে 35, এখানে কত হবে? 37। ডান। আচ্ছা, তাহলে এখন আমি কি করব,
এক্স এর মানটা বের করবো। এক্স এর মানটা বের হইলে তো ক্লোরিনটা পাচ্ছ, 35 এরটা পাচ্ছ, 37টাও পাচ্ছ। তাহলে এখানে লেখো যে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু, এই যে কিভাবে বের করতাম একটু আগে শিখাইছি, যে ভর সংখ্যা 35 ইন্টু কত পার্সেন্টেজে আছে, x%, তাহলে যে x গুণ দাও প্লাস 37, এটার সাথে আবার গুণ হবে কত বড় তো, এই যে এখানে হচ্ছে 37, তো এটার সাথে গুণ হবে এই যে 100 মাইনাস x ডিভাইডেড বাই কত হবে 100, 100%-এর জন্য। তাহলে এখানে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর লেখো 35.5 লিখলাম ইকুয়াল টু এই জায়গাটাতে 35x প্লাস 3700 মাইনাস 37x, আর নিচে আছে হচ্ছে 100। তো এটা জাস্ট ক্যালকুলেশন করলে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাবো। আমরা পরের পেজে ক্যালকুলেশনটা করি। তো এখানে হচ্ছে 35.5 ইন্টু 100 ইকুয়াল টু 100, কেন এই যে এই 100টা নিচে ছিল, এটা সেট চেঞ্জ করে উপরে চলে গেছে, আর এখানে 35x থেকে 30 মাইনাস 37x করলে কত আসে, মাইনাস 2x আসে। তাহলে এখানে লেখা হচ্ছে মাইনাস 2x, আর এখানে কত আছে, এখানে আছে হচ্ছে 3700, দেখো 3700 এই যে। তাহলে এখন একটা কাজ করো, মাইনাস 2x এর এই সাইডে আনো, তাহলে এই যে 2x এর প্লাস হয়ে গেল, আর এই যে 3700 মাইনাস এই যে এটার সাথে এটা গুণ করলে 3550 হলো। তাহলে আলটিমেটলি এই যে 2x, আলটিমেটলি x ইকুয়াল টু জাস্ট এখানে আমরা ক্যালকুলেশনটা করলে আমাদের রেজাল্টটা পেয়ে যাব 3550 ডিভাইডেড বাই 2। তাহলে এক্সটা পেয়ে যাচ্ছি 3700 মাইনাস 3550 ডিভাইডেড বাই 2, তাহলে এটা 75 আসতেছে, 75। তাহলে আমার ক্লোরিন 35টা প্রকৃতিতে কত পার্সেন্টেজ পাওয়া যায়, 75%। আর আমি যদি ওই যে ক্লোরিন 37টা, এটা কত পার্সেন্ট পাওয়া যাবে, 100 থেকে 75 বাদ দিব, 100 থেকে ওই যে এক্সটা, তাহলে এখানে কত পাচ্ছি 25%। শেষ, বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের আনসার। ক্লোরিন 35টা প্রকৃতিতে 75% পাওয়া যায়, আর ক্লোরিন যেটার ভর সংখ্যা 37 এটা প্রকৃতিতে 25% আকারে পাওয়া যায়। শেষ, বুঝা গেছে?